আজ আমি তোমাদের মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের মৌমাছি ও মৌমাছি পালন সম্পর্কে আলোচনা করব। মৌমাছি হলো সন্ধিপদ পর্বের এক প্রকার মধু সংগ্রহকারী পতঙ্গ। এরা সমাজবদ্ধ জীব এবং মৌচাক তৈরি করে তারা সবাই একসঙ্গে বসবাস করে থাকে। মৌমাছি একটি মূল্যবান পতঙ্গ। মধু ও মোম উৎপাদনের জন্য এবং ফুলের পরাগ মিলনের জন্য মৌমাছি আমাদের কাছে খুবই পরিচিত। আন্টার্কটিকা মহাদেশ বাদে পৃথিবীর প্রায় সব মহাদেশেই কিন্তু মৌমাছি পাওয়া যায়। পশ্চিমবঙ্গে সচরাচর যে মৌমাছির প্রজাতিটি বেশি দেখা যায় তার বিজ্ঞানসম্মত নাম হলো এপিস সেরানা। এই অঞ্চলে আরও 3 প্রকারের মৌমাছির প্রজাতি দেখা যায়, সেগুলো হলো এপিস মেলিফোরা, এপিস ডরসাটা এবং এপিস ফ্লোরিয়া। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি মৌচাক রয়েছে গাছের ডালে এবং এই মৌচাকের মধ্যে একটি রানী মৌমাছি, প্রায় 200 থেকে 300 পুরুষ মৌমাছি এবং 20 থেকে 30 হাজার শ্রমিক বা কর্মী মৌমাছি একসঙ্গে বসবাস করে থাকে। মৌমাছির বিভিন্ন প্রজাতি। পৃথিবীতে প্রায় 20,000 মৌমাছির প্রজাতি রয়েছে। ভারতবর্ষেও বেশ কয়েকটি মৌমাছির প্রজাতি আমরা দেখতে পাই। এর মধ্যে খুবই পরিচিত কয়েকটি প্রজাতি নিচে দেওয়া হলো। প্রথমে আসি পাহাড়ি মৌমাছি বা পাথুরে মৌমাছি। এর বিজ্ঞানসম্মত নাম হলো এপিস ডরসাটা। এরা আকারে সবচেয়ে বড় হয় এবং বড় বড় গাছের ডালে পাহাড়ের গায়ে এরা সাধারণত চাক বেঁধে থাকে। প্রতি চাকে মধু পাওয়া যায় প্রায় 10 কেজি। এরা পোষ মানে না, তাই কৃত্রিম মৌবাসকে এদের কিন্তু লালন পালন করা যায় না। এখানে ওই 4 প্রকারের যে মৌমাছি রয়েছে যেগুলো আমাদের ভারতে খুবই পরিচিত সেগুলো এখানে ছবি সহ আমি দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। একটু বড় আকৃতির দেখো পাথুরে মৌমাছি, তার চেয়ে একটু ছোট আকৃতির হচ্ছে ইউরোপীয় মৌমাছি, এটাকে ইতালীয় মৌমাছিও বলা হয়। তারপরে আরেকটু ছোট রয়েছে ভারতীয় মৌমাছি, আর সবচেয়ে ছোট যে মৌমাছিটা রয়েছে সেটা হচ্ছে ক্ষুদে মৌমাছি। ভারতীয় মৌমাছি এপিস সেরানা বা এপিস সেরানা ইন্ডিকা বা এপিস ইন্ডিকা বলা হয়ে থাকে। এরা মাঝারি আকারের হয়। অন্ধকার বা আড়াল করা স্থানে, সাধারণত গাছের ফোকর, দেওয়ালের ফাটল, আলমারি, ইটের স্তূপ প্রভৃতি বিভিন্ন স্থানে এরা সাধারণত চাক বেঁধে থাকে এবং প্রতি চাকে প্রায় প্রতিবারে 4 কেজি করে এরা মধু তৈরি করে থাকে বা উৎপন্ন করে থাকে। এরা খুবই শান্ত প্রকৃতির হয় এবং এরা পোষ মানে, তাই এদের মৌবাক্সে সহজেই কিন্তু পালন বা লালন পালন করা যায়। এরপর আমরা আসছি ক্ষুদে মৌমাছি এপিস ফ্লোরিয়া। এরা আকারে সবচেয়ে ছোট হয় এবং এরা ঝোপঝাড় জাতীয় গাছের ডালে, পাতায়, শুকনো কাঠে প্রভৃতিতে সাধারণত এরা চাক বাঁধে এবং এই মৌচাকের আকার কিন্তু খুবই ছোট হয়ে থাকে এবং প্রতি চাকে প্রায় 200 গ্রাম মধু তারা তৈরি করে থাকে। এরা শান্ত প্রকৃতির হয়, তবে এরা এক স্থানে বেশি দিন থাকে না। ইউরোপীয় মৌমাছি বা ইতালীয় মৌমাছি, যার বিজ্ঞানসম্মত নাম হলো এপিস মেলিফেরা, এরা সাধারণত কালচে বর্ণের হয়, সহজে পোষ মানে না, প্রচণ্ড পরিশ্রমী হয় এবং মৌচাক থেকে, প্রতিটি মৌচাক থেকে প্রায় 25 থেকে 40 কেজি কিন্তু মধু পাওয়া যায়। এরপর আমরা একটি মৌচাকে যে মৌমাছির পরিবার থাকে সেই নিয়ে আমরা আলোচনা করব। একটি মৌচাকে বা পরিবারে 3 প্রকারের মৌমাছি থাকে আমরা জানি। রানী মৌমাছি, পুরুষ মৌমাছি, শ্রমিক বা কর্মী মৌমাছি। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ শ্রমিক মৌমাছি, খুবই লম্বা বড় আকারে যেটা রানী মৌমাছি, তার থেকে একটু ছোট আকারে যেটা রয়েছে সেটা হচ্ছে পুরুষ মৌমাছি এবং সবচেয়ে ছোট যেটা রয়েছে সেটা শ্রমিক মৌমাছি। প্রথমে আসি রানী মৌমাছি। রানী মৌমাছি আকারে সবচেয়ে বড় হয় এবং এর পেট বেশ লম্বা প্রশস্ত হয় এবং ডানা দুটো ছোট হয়ে থাকে। এদের পেটের দিকে বা উদরের শেষ প্রান্তে সাধারণত হুল থাকে। এরা নিষিক্ত ডিম থেকে উৎপন্ন হয়ে থাকে। একটি চাকে সাধারণত একটি মাত্র রানী মৌমাছি থেকে থাকে এবং রানী মৌমাছি জীবনে একবার মাত্র একটি পুরুষ মৌমাছির সঙ্গে মিলিত হয়। রানী মৌমাছির কাজ কি? রানী মৌমাছির প্রধান কাজ হলো
ডিম পাড়া। সঙ্গমের 3 থেকে 4 দিন পর দিনে প্রায় 300 থেকে 1000টি করে ওরা ডিম পেড়ে থাকে। এরপর আমরা আসছি পুরুষ মৌমাছি। এরা মাঝারি আকৃতির হয়, এদের চোখ বড় হয় কিন্তু এদের হুল নেই, এরা প্রজননে সক্ষম, এরা অনিষিক্ত ডিম্বাণু থেকে বা ডিম থেকে উৎপন্ন হয়ে থাকে। একটি মৌচাকে প্রায় 200 থেকে 300টি পুরুষ মৌমাছি থাকে। রানী মৌমাছির সঙ্গে মিলিত হওয়ার পর সেই পুরুষ মৌমাছিটি কিন্তু মারা যায়। পুরুষ মৌমাছিরা গড়ে প্রায় 50 থেকে 60 দিন বাঁচে। পুরুষ মৌমাছির একমাত্র কাজ হলো রানী মৌমাছির সঙ্গে সঙ্গমে মিলিত হওয়া। এরপর আমরা আসছি শ্রমিক মৌমাছি বা কর্মী মৌমাছি। এরা সবচেয়ে ছোট আকৃতির হয়, এদের চোখ ছোট কিন্তু হুল আছে এবং প্রতিটি মৌচাকে প্রায় 20 থেকে 30 হাজার শ্রমিক মৌমাছি থেকে থাকে। এদের জন্ম নিষিক্ত ডিম থেকে হলেও এরা রাজকীয় জেলি বা রয়্যাল জেলি খেতে পায় না বলে এরা জননে অক্ষম রানী মৌমাছিতে পরিণত হয়, অর্থাৎ বন্ধ্যা শ্রমিক মৌমাছিতে এরা পরিণত হয়। এরা সাধারণত 2 থেকে 3 মাস বেঁচে থাকে। শ্রমিক মৌমাছির কাজ কি? এরা কতকগুলি দলে ভাগ হয় এবং ভাগ হয়ে গিয়ে চাকের বিভিন্ন কাজ তারা সম্পন্ন করে থাকে, যেমন চাক নির্মাণ করা, ফুলের মিষ্টি রস বা পরাগ রেণু সংগ্রহ করা, মধু ও মোম তৈরি করা, চাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, চাকে বাতাস দেওয়া, সন্তান লালন পালন করা, রানী ও পুরুষ মৌমাছিদের সেবা করা, মৌচাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং মৌচাক পাহারা দেওয়া, এগুলো এদের হচ্ছে কাজ। এরপর আমরা আসছি মৌমাছির জীবনচক্র। মৌমাছি জীবনচক্র শুরু করার সময় রানী মৌমাছিটি কিন্তু ক্রমাগত আকাশে উড়তে থাকে এবং তার সঙ্গে সঙ্গে পিছনে প্রায় সব পুরুষ মৌমাছিরাও উড়তে থাকে। এই ধরনের উড়ানকে সাধারণত নাপিতাল উড়ান বলা হয়। উড়ন্ত অবস্থায় রানী মৌমাছি একটি পুরুষ মৌমাছির সঙ্গে মিলন করে বা মিলিত হয়, তবে মিলনের পরে সেই পুরুষ মৌমাছিটি কিন্তু মারা যায়। মিলনের পর স্ত্রী মৌমাছি শুক্রাণু সংগ্রহ করে তা শুক্রধানীতে বা শুক্রথলিতে জমা রাখে। এরপরে যে মৌমাছি স্ত্রী মৌমাছি, সেই স্ত্রী মৌমাছি কিন্তু মৌচাকে ফিরে আসে এবং 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু ডিম পাড়ে। মৌমাছির জীবনচক্রের প্রথম ধাপ হলো কিন্তু এই ডিম পাড়া, অর্থাৎ ডিম পাড়া দিয়ে কিন্তু মৌমাছির জীবনচক্র শুরু হয়। মৌমাছির জীবনচক্রে সাধারণত 4টে দশা দেখা যায়: ডিম, শুককীট বা লার্ভা, মুখকীট বা পিউপা এবং পূর্ণাঙ্গ মৌমাছি। প্রথমে আমরা আসছি ডিম। পুরুষ মৌমাছির সঙ্গে মিলনের পর রানী মৌমাছি মৌচাকে ফিরে আসে এবং 3 থেকে 4 দিন পর কিন্তু ডিম পাড়তে তারা শুরু করে এবং রানী মৌমাছি দিনে প্রায় 300 থেকে 1000টি গড়ে ডিম পেড়ে থাকে। ডিমগুলি খুব ক্ষুদ্র, লম্বাটে এবং নলাকার আকারের হয়ে থাকে এবং সামান্য গোলাপি ও সাদা রঙের হয়। রানী মৌমাছি নিষিক্ত অনিষিক্ত উভয় প্রকারের ডিম পেড়ে থাকে। অনিষিক্ত ডিম থেকে পুরুষ মৌমাছি জন্ম নেয় এবং নিষিক্ত ডিম থেকে রানী ও শ্রমিক মৌমাছি জন্ম নেয়। স্ত্রী বা রানী মৌমাছি ডিম পারলে শ্রমিক মৌমাছিরা ওই ডিমগুলোকে নিয়ে মৌচাকের যে বিভিন্ন প্রকোষ্ঠ রয়েছে সেই ভিন্ন ভিন্ন প্রকোষ্ঠে কিন্তু রেখে দেয়। এখানে তোমরা মৌমাছি যে জীবনচক্রে যে 4টে দশা রয়েছে, এই 4টে দশা এখানে কিন্তু ছবির আকারে আমি দিয়ে দিয়েছি। এটা দেখো মৌমাছির ডিম, এটা দেখো ডিম ফুটে লার্ভা তৈরি হয়েছে, এরপরে লার্ভা থেকে পরিবর্তিত হয়ে গুটি বা পিউপা তৈরি হয়েছে এবং পিউপা পরে পরিবর্তিত হয়ে পূর্ণাঙ্গ মৌমাছিতে পরিণত হয়। এরপর আমরা আসছি শুককীট বা লার্ভা। ডিম পাড়া 3 থেকে 4 দিন পর ডিম ফুটে লার্ভা হয় এবং লার্ভাগুলো খুব ক্ষুদ্র আকৃতির হয়। এদের চোখ, পা এবং পাখনা থাকে না। এদের শুককীটও বলা হয়ে থাকে। ডিম থেকে বেরিয়ে আসার পর তারা খাবার খেতে শুরু করে, কিন্তু তারা নিজেরা খাবার গ্রহণ করে না, শ্রমিক মৌমাছিরা তাদের কিন্তু খাবার খাইয়ে দেয়। তরুণ কর্মী মৌমাছিরা নিষিক্ত ডিম থেকে উৎপন্ন যে শুককীটগুলিকে সারা জীবন ধরে শুধুমাত্র রয়্যাল
বা রাজকীয় জেলি খাওয়ায় তারা রানী মৌমাছিতে পরিণত হয়, এবং অপরপক্ষে যে সুককীটগুলোকে রয়্যাল রুটি বা মধু পাউরুটি খাওয়ায় তারা শ্রমিক মৌমাছিতে বা বন্ধ্যা রানী মৌমাছিতে কিন্তু পরিণত হয়। লার্ভা দশা 3 থেকে 4 দিন স্থায়ী হয় এবং এই সময় এরা খোলস ছাড়ে এবং আকারে বড় হয়ে থাকে। এরপর আসছি আমরা মুক্কিট বা পিউপা বা গুটি। 3 থেকে 4 দিন পর লার্ভা দশা শেষ হলে এরা খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দেয় এবং পিউপা বা গুটিতে এরা পরিণত হয়। ওই সময় লার্ভাগুলি যে প্রকোষ্ঠে থাকে তার মুখগুলি কর্মী মৌমাছিরা কিন্তু মোম দিয়ে কি করে দেয়, বন্ধ করে দেয়, এবং প্রকোষ্ঠের ভিতরে লার্ভাগুলি পিউপায় রূপান্তরিত হয়ে থাকে। পিউপা দশা হতে বা সম্পূর্ণ হতে সাধারণত 7 থেকে 15 দিন লাগে। পূর্ণাঙ্গ মৌমাছি। গুটি বা পিউপা প্রাপ্তবয়স্ক হয়ে সাধারণত পূর্ণাঙ্গ মৌমাছিতে পরিণত হয়। এরপর পূর্ণাঙ্গ মৌমাছিগুলি প্রকোষ্ঠের আবরণ ভেদ করে মৌচাকের বাইরে বেরিয়ে আসে। পূর্ণাঙ্গ মৌমাছির দেহ সাধারণত 3টি অংশ নিয়ে গঠিত: মস্তক, বক্ষ এবং উদর। এদের 2 জোড়া ডানা ও 3 জোড়া পা থাকে। মুখ উপাঙ্গ শোষক নল, পুঞ্জাক্ষী ও শুঙ্গ থেকে থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মৌমাছির জীবনচক্র দেওয়া আছে। প্রথমে তারা ডিম পাড়ে, ডিম থেকে অপরিণত লার্ভা, তারপরে সেখান থেকে পরিণত লার্ভা হয়, পরিণত লার্ভা থেকে পিউপা, এবং পিউপা আরও পরিণত হয়ে কিন্তু পূর্ণাঙ্গ মৌমাছি তৈরি করে থাকে। এখানে কিভাবে মৌমাছির পরিস্ফুরণ হয়ে থাকে, অর্থাৎ ডিম থেকে কিভাবে পূর্ণাঙ্গ মৌমাছি হয়, সেটা এখানে ধাপে ধাপে দেখো দেওয়া আছে। এখানে প্রথম হচ্ছে রানী মৌমাছি। দেখো এখানে ডিম পাড়ছে, তারপরে সেই ডিম ফুটে লার্ভা হয়েছে এবং লার্ভাগুলোকে শ্রমিক বা কর্মী মৌমাছিরা কিন্তু দেখো খাওয়াচ্ছে। 6 দিন ধরে এই লার্ভাটা থাকে, তারপরে সেই লার্ভাটা বড় হয়ে পরিণত হয়। এখানে 10 দিন পর্যন্ত এই লার্ভাটা অতিক্রম করে থাকে। তারপরে কিন্তু যখন লার্ভাটা পরিবর্তিত হয়ে সুককীটে পরিণত হয়, মুক্কিটে পরিণত হয়, তখন কিন্তু দেখো এখানে যে কর্মী মৌমাছি বা শ্রমিক মৌমাছি রয়েছে তারা কিন্তু দেখো মৌচাকের মুখগুলো, প্রকোষ্ঠের মুখগুলো কিন্তু মোম দিয়ে সিল করে দিচ্ছে। তারপর সেখান থেকে কিন্তু এই যে মুক্কিট বা পিউপাগুলো রয়েছে তারা পূর্ণাঙ্গ হয় 18 দিন পর, এবং পূর্ণাঙ্গ হওয়ার পরে 18 দিন পর তারা পূর্ণাঙ্গ হয়, এবং পূর্ণাঙ্গ হলে তারা কিন্তু যে মৌচাকের যে প্রকোষ্ঠে যে মুখটা রয়েছে দেখো সেখানে কিন্তু মুখটা ভেঙে বা কেটে পূর্ণাঙ্গ মৌমাছিগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসছে। এখানে সুন্দরভাবে কিন্তু মৌমাছির পরিস্ফুরণ দেওয়া হয়েছে যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। এরপর আসি কিভাবে মধু ও মোম তৈরি হয়ে থাকে। এখানে একটি পরপর আমি রেখচিত্র সাজিয়ে দিয়েছি, এটা তোমাদের পড়লেই সহজে তোমরা বুঝতে পেরে যাবে। প্রথমে যে শ্রমিক মৌমাছি বা কর্মী মৌমাছিরা থাকে তারা উড়ে উড়ে বেড়ায় এবং ফুলের রেণু ও মধু, মকরন্দ এগুলো সংগ্রহ করে নিয়ে আসে, এবং পাকস্থলীর উপরে যে মধু থলি রয়েছে সেখানে তারা ওই রসকে তারা জমা করে থাকে, এবং ওই মধুথলিতে জমার সময় কিন্তু লালা মিশ্রিত হয়ে বিভিন্ন উৎসেচক এর সঙ্গে কিন্তু মিশ্রিত হয়, এবং এই লালারসের উৎসেচকের প্রভাবে মকরন্দের সুক্রোজ পরিবর্তিত হয়ে ডেক্সট্রোজ ও লেবুলোজ গঠন করে থাকে। তারপরে যখন এটি মধুতে পরিণত হয় তখন সেই আংশিক মধুতে পরিণত হয়, তখন সেই মৌমাছি বা কর্মী মৌমাছি কিন্তু সেই আংশিক তরল মধুটাকে উদ্গীরণ করে মধু প্রকোষ্ঠের মধ্যে কিন্তু সঞ্চয় করে থাকে। অনেক সময় এই মধু প্রকোষ্ঠে মধুটা জমা করার পর আবার যে তরুণ কর্মী মৌমাছিরা রয়েছে তারা সেই মধুটাকে আবার তারা তাদের পাকস্থলিতে বা মধুথলিতে তারা গ্রহণ করে এবং সেখানে তাদের সঙ্গে আবার লালা মিশিয়ে আসল মধু কিন্তু তৈরি করে থাকে। এরপরে সেই মধুটিকে তারা মধু প্রকোষ্ঠেতে কিন্তু আবার পুনরায় জমা করে দেয়, এবং ওইখানে মধু প্রকোষ্ঠে জমা করার পর কর্মী মৌমাছিরা সাধারণত ডানা দিয়ে বাতাস করতে থাকে যাতে ওই মধুর যে তরল অংশটা রয়েছে বা জলীয় অংশটা, জলটা, সেটাকে তারা বাষ্পাকারে বাইরে বার করে দেয় এবং মধুটা তখন কিন্তু ঘন মধুতে পরিণত হয়। এখানে দেখো তোমরা মধু জলীয় অংশ বাষ্পীভূত হচ্ছে এবং ঘন মধুতে কিন্তু পরিণত হচ্ছে, এবং এই
মধু তারা সাধারণত এই প্রকোষ্ঠের মধ্যে জমা থেকে যায়, যেগুলো পরে নিজেদের খাবার এবং তাদের যে সন্তান রয়েছে, বাচ্চা রয়েছে, তাদের খাবার হিসাবে কিন্তু ব্যবহার করা হয়। এবং মধু জমা করার পর খোপগুলি সাধারণত মোম দিয়ে তারা কিন্তু বন্ধ করে দেয়। এরপর আমরা আসছি মোম তৈরি। শ্রমিক মৌমাছির পেটের তলায় পকেটের মতো ভাঁজে থাকে মোম গ্রন্থি, যেখান থেকে তৈরি হয় ক্ষুদ্র ক্ষুদ্র পাতের মতো মোমকণা। এই মোম দিয়ে শ্রমিকেরা সাধারণত বাসা বানায় বা মৌচাক তৈরি করে থাকে। মধুর কি পুষ্টিগুণ রয়েছে? তোমরা দেখো, মধু আমরা জানি খুবই মিষ্টি লাগে খেতে, অর্থাৎ মধুতে প্রচুর পরিমাণে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এগুলো কিন্তু থেকে থাকে, যেগুলো খুবই পুষ্টিকর, আমাদের শর্করা জাতীয় খাদ্য। এছাড়া এতে অ্যামাইনো অ্যাসিড, খনিজ লবণ যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস এগুলো থেকে থাকে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। ভিটামিনগুলো হলো ভিটামিন এ, বি, সি। মধু রাসায়নিক উপাদান, অর্থাৎ মধুর মধ্যে কি রাসায়নিক উপাদান থেকে থাকে? এতে প্রায় ৭৬ থেকে ৭৮% শর্করা এবং ১৭ থেকে ১৮% সাধারণত জল থেকে থাকে। আরও যদি একটু ভালো করে আমরা মধুর উপাদানগুলো বলে থাকি, তাহলে দেখো, লেভুলোজ থেকে থাকে ৩৮.১৭%, ডেক্সট্রোজ বা গ্লুকোজ থেকে থাকে ৩১.৩%, মল্টোজ ৭.১%, সুক্রোজ ১.৩১% এবং ভিটামিন এ, বি কমপ্লেক্স, সি, বিভিন্ন খনিজ পদার্থ, অ্যামিনো অ্যাসিড, রঞ্জক পদার্থ এগুলো থাকে ৪.৯২% এবং জল থাকে ১৭.২০%। মধুর উপকারিতা, অর্থাৎ মধু আমাদের কি কাজে লেগে থাকে? প্রথম হচ্ছে খাদ্য হিসাবে। মধু একটি পুষ্টিকর উপাদান, যেটা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি। এতে প্রচুর পরিমাণে শর্করা, ভিটামিন ও খনিজ মৌল উপাদান থেকে থাকে। ১০০ গ্রাম মধু থেকে প্রায় ৩০৪ কিলোক্যালোরি শক্তি আমরা পেয়ে থাকি। ঔষধ রূপে সর্দি, কাশি আমরা জানি বাড়িতে আমাদের মা বাবারা রয়েছে বা আমাদের দাদু দিদারা এটা অনেক সময় ব্যবহার করে থাকেন, যে সর্দি কাশি হলে তুলসী বা বাসক পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে সাধারণত আমাদের খাইয়ে দেয়, পরে অনেকটা সর্দি কাশির উপশম হতে দেখা যায়। মধু অ্যান্টিসেপটিক হিসাবেও কাজ করে থাকে, রক্তে হিমোগ্লোবিন বাড়াতেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। শিল্পে ব্যবহার, ডেয়ারি শিল্পে বা দুগ্ধ শিল্পে দুগ্ধ উৎপাদন বাড়াতে এবং অ্যালকোহল প্রস্তুতিতে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। গবেষণার কাজে, যেমন ব্যাকটেরিয়া কালচার বা কর্ষণের মাধ্যম হিসাবে অনেক সময় মধুকে ব্যবহার করা হয়ে থাকে। অন্যান্য আরও অনেক ব্যবহার রয়েছে, যেমন খাদ্য সংরক্ষণে, ধর্মীয় অনুষ্ঠানে, পুজো পার্বণে আমরা জানি মধু লেগে থাকে। বেকারি শিল্পে, অর্থাৎ পাউরুটি কারখানাতেও এটা পাউরুটির সঙ্গে মিষ্টি করার জন্য দেওয়া হয়ে থাকে। প্রসাধন প্রস্তুতিতেও কিন্তু মধুকে ব্যবহার করা হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছ ডাবরের মধু আমরা বাজারে কিনতে পাই এবং সেই মধু থেকে পাউরুটির সঙ্গে মিশিয়ে আমরা খাই। এমনিও আমরা সাধারণত মধু খেয়ে থাকি। সর্দি কাশি হলে আমরা সাধারণত এমনি বাসক পাতার সঙ্গে বা তুলসী পাতার সঙ্গে মিশিয়ে আমরা ওষুধ রূপে খাই। তাছাড়া বাজারেও আমাদের কিন্তু এই কাপ সিরাপের সঙ্গে মধু মিশানো থাকে, যেগুলো আমরা ব্যবহার করে থাকি। এরপর আমরা আসছি মৌমাছি পালন। যে পদ্ধতিতে মধু ও মোম সংগ্রহের জন্য বিজ্ঞানসম্মত উপায়ে কৃত্রিমভাবে মৌমাছিকে প্রতিপালন করা হয়, তাকে মৌমাছি পালন বা এপিকালচার বলে। সাধারণত মৌমাছিকে তাদের প্রাকৃতিক পরিবেশ থেকে এনে মৌচাকের উপযোগী পরিবেশ সৃষ্টি করে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রতিপালন করা হয়ে থাকে। মৌমাছি পালন করার জন্য মৌমাছিদের যে প্রাকৃতিক বা কৃত্রিম থাকার ঘর বা জায়গা ব্যবহার করা হয়, তাকে সাধারণত মধুমক্ষিশালা বা এপিয়ারি আমরা বলে থাকি। ভারতে মৌমাছি পালন সাধারণত দু প্রকারের পদ্ধতিতে করা হয়ে থাকে। একটি হলো দেশীয় পদ্ধতি এবং অপরটি হলো আধুনিক বা বৈজ্ঞানিক পদ্ধতি। দেশীয় পদ্ধতিতে মৌমাছি পালন, এটা আমরা দীর্ঘদিন ধরেই কিন্তু করে আসছি। এই পদ্ধতিতে কিন্তু মৌমাছিদের সাধারণত প্রতিপালন করা হয় না। প্রাকৃতিকভাবে গাছের উঁচু ডাল, পরিত্যক্ত ঘরের দেওয়াল, কার্নিস, প্রাচীর প্রভৃতি জায়গায় যেখানে মৌচাক রয়েছে, সেইখানে প্রথমে আমরা খুঁজে বার করি এবং খুঁজে বার করার পর সেই মৌচাকগুলোকে আমরা যাতে উড়ে না যায় সাধারণত, তার জন্য আমরা সাধারণত ব্যবস্থা করি এবং এই ধরনের মৌচাককে সাধারণত
অনড় মৌচাক বলা হয়ে থাকে। অনেক সময় আবার ফাঁকা কাঠের গুঁড়ি, কাঠের বাক্স, মাটির হাঁড়ি মৌমাছি চলাচলের জায়গায় আমরা অনেক সময় রেখে দিই, এবং রেখে দেওয়ার পরে দেখা যাবে মৌমাছিরা স্বেচ্ছায় সেই সব জায়গায় কিন্তু চাক বা বাসা তৈরি করতে পারে। এই মৌচাকগুলি আমরা তাদেরকে কোনোভাবেই বিশৃঙ্খল বা শান্তিভঙ্গ করি না বা উড়িয়ে দেওয়ার চেষ্টা করি না, ফলে তারা কিন্তু দেখা যাবে ছোট ছোট মৌচাকগুলি ধীরে ধীরে অনেক মৌমাছি সেখানে জমা হয়ে বড় বড় মৌচাকে কিন্তু পরিণত হয় বেশ কয়েকদিনের মধ্যেই। তোমরা এখানে দেখছো দেশীয় পদ্ধতি যেটা রয়েছে, গাছের ডালে মৌচাক তৈরি হয়েছে এবং সেই মৌচাক থেকে ধোঁয়া দিয়ে দেখো তারা মধু সংগ্রহ করছে। পরে মৌচাকে যখন মধু পরিপূর্ণভাবে তৈরি হয়ে যায় তখন আগুন, জল বা ধোঁয়া দিয়ে সেই চাক থেকে মৌমাছিদের কিন্তু তাড়িয়ে দেওয়া হয়। ফলে মৌমাছিরা সেই চাক ছেড়ে কিন্তু পালিয়ে যায় বা অনেক মৌমাছি মারা যায়। তারপর সেই মৌচাক থেকে মধু ও মোম কিন্তু সংগ্রহ করা হয়ে থাকে। এটি সম্পূর্ণ দেশীয় পদ্ধতি এবং এটা অনেক দিন ধরে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। এরপরে আসছি আধুনিক বা বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌমাছি পালন। এখানে সাধারণত মৌমাছি পালন করার জন্য একটি স্থানান্তরযোগ্য কৃত্রিম মৌবাক্স, বিশেষ করে যেগুলো আমরা খুবই পরিচিত জানি, নিউটন বাক্স এবং ল্যাংস্ট্রথ বাক্স, এইগুলিকে ব্যবহার করা হয় প্রতিপালন করার জন্য। এবং মৌচাক সমেত বাক্সগুলিকে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রয়োজন মতো স্থানান্তর করে নিয়ে যাওয়া যায়। প্রাকৃতিক মৌচাকের মতো কৃত্রিম মৌচাকে উপরের দিকে সাধারণত মধু প্রকোষ্ঠ এবং নিচের দিকে মৌমাছিদের সন্তান পালনের ঘর রাখার ব্যবস্থা করা হয়। এখানে দেখো যেটা রয়েছে, উপর একটা ঢাকনা থেকে, এটা টোটাল একটা কাঠের বাক্স, ল্যাংস্ট্রথ যে মৌ বাক্সটা যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে এবং এটি কাঠের বাক্স, তোমরা পরে আবার দেখবে। একটা উপরে ঢাকনা থেকে থাকে, তারপর একটা নিচের ঢাকনা থেকে থাকে এবং তারপরে মধু সুপার থাকে, এখানে মধু জমা করে রাখে। তারপরে রানী মৌমাছিদের পৃথক করার জন্য একটা বোর্ড থাকে। তারপরে এখানে গভীর সুপার থেকে থাকে, এখানে সাধারণত যেগুলো আমরা বলে থাকি মৌমাছির যে পালন ঘর, সেই পালন ঘর এখানে কিন্তু থেকে থাকে। এক একটা বোর্ডের সাহায্যে সেই মৌচাকগুলোকে এখানে স্থাপন করা হয়। তারপর একটি নিচে বোর্ড থেকে থাকে এবং পুরো বাক্সটা থাকার জন্য একটি মৌবাক্স স্ট্যান্ড থেকে থাকে। প্রথমে কি করা হয়, একটি রানী মৌমাছি এবং কতকগুলো শ্রমিক মৌমাছিদের ধরে এনে কৃত্রিম মৌচাকে কিন্তু ছেড়ে দেওয়া হয় এবং কয়েকদিনের মধ্যেই দেখা যায় আরও অনেক মৌমাছি ওই মৌচাকে এসে কিন্তু জড়ো হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে রানী মৌমাছি প্রচুর ডিম পাড়ে এবং সেই ডিম থেকে প্রচুর মৌমাছির সৃষ্টি হয়ে থাকে, ফলে ওই মৌবাক্সে মৌচাক কিন্তু ভরে যায়। আম, জাম, লেবু, পেয়ারা, গাজর, ধনে, সর্ষে, মৌরি, লাউ, কুমড়ো, পেঁয়াজ, মটর প্রভৃতি নানা রকমের গাছের ফুল থেকে মৌমাছিরা মকরন্দ বা মধু সংগ্রহ করে মৌচাকে নিয়ে এসে জমা করে থাকে। তাই মৌমাছি পালন করতে হলে যে মৌবাক্সটা রাখা হয়, সেই মৌবাক্স বা মৌখিশালার কাছাকাছি যাতে ওই সব গাছ থাকে সেগুলো দেখে নেওয়া কিন্তু খুবই আমাদের দরকার। পরে মৌচাকে মধু তৈরি হলে বা মধু জমা হলে মৌবাক্স থেকে মধু প্রকোষ্ঠগুলিকে বার করে মধু নিষ্কাশন যন্ত্রের সাহায্যে রেখে বিশুদ্ধ মধু সংগ্রহ করা হয় এবং ওই যন্ত্রে যখন মৌচাক থেকে মধু ও মোম সংগ্রহ করা হয় তখন মৌচাকের কিন্তু কোনো রকম ক্ষতি হয় না, ফলে সেই মধুহীন প্রকোষ্ঠগুলিকে পুনরায় আবার মৌবাক্সে কিন্তু রেখে দেওয়া হয় এবং সেখানে শ্রমিক মৌমাছিরা পুনরায় আবার মধু সঞ্চয় করে থাকে, অর্থাৎ সেগুলোকে আবার পুনরায় ব্যবহার করা কিন্তু যায়। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা মৌ বাক্স দেখা যাচ্ছে, এখানে মৌ বাক্সগুলো কিভাবে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে এবং একটি মৌ বাক্সকে খুলে দেখানো হচ্ছে, এদের মধু যে প্রকোষ্ঠগুলো রয়েছে দেখানো হয়েছে। মধু প্রকোষ্ঠতে দেখো এখানে দেখো চাক তৈরি হয়েছে এবং সেই মৌচাকে কিন্তু মৌমাছিগুলো রয়েছে, একটিকে তুলে এখানে দেখানো হয়েছে এবং সেই মধু যে প্রকোষ্ঠগুলো রয়েছে সেই মধু প্রকোষ্ঠগুলিকে কিন্তু মধু নিষ্কাশন যন্ত্রের সাহায্যে এখানে কিন্তু নিষ্কাশিত করা হচ্ছে। এটা মধু নিষ্কাশন
যন্ত্র, এবং সেগুলোকে মধু নিষ্কাশিত করার পর পুনরায় আবার মৌচাকে কিন্তু বা মৌবাক্সে কিন্তু আবার স্থাপন করে দেওয়া হয় পরবর্তী ক্ষেত্রে মৌচাক তৈরির জন্য। মৌমাছি ও মৌ পালন এখানেই শেষ করলাম। পরবর্তী ক্ষেত্রে তোমাদের যে বাকি অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থেকো।